সবাইকে ওয়েলকাম এসকে এডুকেশন 2.0 চ্যানেলে। আজকে আমরা ক্লাস 10-এর জিওগ্রাফির প্রথম যে অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আমরা নদীর ক্ষয়কার্য সম্পর্কে একটু জানব। আমরা জানি নদীর 3টি প্রবাহ রয়েছে, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ ও নিম্ন প্রবাহ। তো উচ্চ প্রবাহে নদীর মূলত কী হয়, প্রচুর পরিমাণে ক্ষয় করে, সেইটা সম্পর্কে আমরা জানব। তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনটা এতক্ষণে, আশা করি সবাই বুঝে গেছো যে উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। ঠিক আছে? অথবা কোশ্চেনটা তোমাদের এমনও আসতে পারে যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। দেখো, জিওগ্রাফির ক্ষেত্রে সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ছবি। ঠিক আছে, ছবি আমাদের দিতেই হবে। তো দেখো, প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা। এই ক্ষয়কার্যের ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়ে থাকে। সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে আই এবং ভি আকৃতির উপত্যকা। আই আকৃতির উপত্যকা আমরা ইংলিশ লেটার আই যেরকম এবং ভি তার মতোই একটা উপত্যকা। দেখো, এই দুটো কিভাবে এখন সৃষ্টি হয় সেটা সম্পর্কে আমরা একটু জানবো। তোমরা ছবি দেখে আশা করি বুঝতেই পারছো। ঠিক আছে, আই ও ভি আকৃতির যে উপত্যকা রয়েছে সেটার বিষয়বস্তু সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে যে ভূমির উচ্চতা বা ভূমির ঢাল খুব বেশি থাকে, আমরা সেটা সবাই জানি। তেমনি নদীবাহিত যে প্রস্তরখণ্ডের পরিমাণ সেটাও অনেকটা বেশি থাকে। ফলে নদীর অবঘর্ষ পদ্ধতিতে নদী প্রবল নিম্নক্ষয় করে। অর্থাৎ আমরা যদি উচ্চগতিতে দেখি নদীগুলো বা নদীর ধারাগুলো, সেগুলো অনেকটাই কী থাকে, চেকন থাকে। কিন্তু সেই জায়গায় যদি আমরা মনে করি যে না, নদীর গভীরতা খুব কম, তাহলে আমাদের ধারণাটা সম্পূর্ণই ভুল হবে। উচ্চগতিতে নদীর প্রচুর পরিমাণে কী হয়, নিম্নক্ষয় হয়। আর এই নিম্নক্ষয় হওয়ার ফলে যে উপত্যকাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আই আকৃতির উপত্যকা। ঠিক আছে, দেখতে অনেকটা আয়ের মতো হয় বলে এটাকে আই আকৃতির উপত্যকা বলে। আর এই উপত্যকা অতি গভীর এবং সংকীর্ণ হয়ে থাকে। ঠিক আছে, এবং তার একটু পরবর্তী পর্যায়ে আমরা যদি দেখি, নদীর সেই উপত্যকায় আই আকৃতির উপত্যকার পার্শ্ববর্তী অর্থাৎ দুই পার কী হতে থাকে, ক্ষয় হতে থাকে বা ধসে পড়ে যেতে থাকে। আমরা অনেকটা নদীর নিম্নগতির ক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখব, যখন সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে চলে আসে, তখন যখন বন্যা হয় সেই সময় নদীর পার কীভাবে ভেঙে যায়, তখন আমরা এই জিনিসটা একটু বিস্তারিত বুঝতে পারবো। তাহলে আমরা মূল বিষয়বস্তুতে ফিরে যাচ্ছি। দেখো, নদীর দুপাশের পার কি হচ্ছে, ক্ষয় হচ্ছে বা ধসে পড়ে যাচ্ছে। ধসে পড়ে যাওয়ার ফলে সেই যে আই আকৃতির উপত্যকাটা ছিল সেটার যে অগ্রভাগটা অর্থাৎ ওপরের দিকের অংশটা, সেটা অনেকটা কি হয়ে যাচ্ছে, ক্যাপিটাল ইংরেজি লেটার ভি এর মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই আই এবং ভি আকৃতির উপত্যকাটা আশা করি সকলের বোঝা গেল। যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে। ঠিক আছে, এখন দেখো আমাদের আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট, উদাহরণটা দিতেই হবে আমাদের। ঠিক আছে, আই এবং ভি আকৃতির উপত্যকা। দেখো, হিমালয়ে সমতলে সকল নবীন ভঙ্গিল পর্বতের অঞ্চলে আই এবং ভি আকৃতির উপত্যকা দেখা যায়। যেমন নেপালের কালীগণ্ড যে নদী রয়েছে বা কালীগণ্ডী গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাতের উদাহরণ। ঠিক আছে, দেখো এখন আমরা ছবিটা দেখে নেই। উপরের দিকে ছবিটা দেখলে বুঝতে পারবে যে প্রথমের দিকে দেখতে পাচ্ছ আমরা ইংরেজি যে আই অক্ষরের মতো হচ্ছে, এবং পরবর্তী পর্যায়ে আমরা সেটা দেখতে পাচ্ছি যে সেটা অনেকটা কি হয়ে যাচ্ছে, ওপরের দুই সাইড থেকে কি হয়ে যাচ্ছে, ক্ষয় হচ্ছে বা ধসে পড়ে গিয়ে সেটা অনেকটা কিসের মতো হয়ে যাচ্ছে, ভি অক্ষরের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছবিটাও তোমরা পাশাপাশি এঁকে নিবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ছবিটাও আঁকা। এখন আমরা পরের নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের ক্যানিয়ন। ঠিক আছে, ক্যানিয়ন বা আমরা দেখো ক্যানিয়ন সম্পর্কে এখন জেনে নিই। দেখো, উচ্চ এবং শুষ্ক অঞ্চলের গিরিখাত হলো ক্যানিয়ন। দেখো, এই কোশ্চেনটা শর্ট কোশ্চেনের মধ্যেও তোমরা পাবে যে উচ্চ এবং শুষ্ক অঞ্চলের যে গিরিখাত তাদের কি বলা হয়ে থাকে, ক্যানিয়ন বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো, উচ্চ এবং শুষ্ক অঞ্চলে প্রবাহিত নদী, ওই যে আমরা আগে দেখেছিলাম অবঘর্ষ প্রক্রিয়া, সেই অবঘর্ষ প্রক্রিয়ার ফলে খুব দ্রুত নিম্নক্ষয় করে, কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয়
হয় না বলে উপত্যকা হয় অত্যন্ত গভীর ও সংকীর্ণ। দেখো সে জায়গায় বৃষ্টির অভাবে, যেহেতু প্রথমেই বলেছে শুষ্ক অঞ্চলে, তো শুষ্ক অঞ্চল সম্পর্কে আমরা আশা করি বুঝতে পারি সেই জায়গায় বৃষ্টিপাত একটু কমই হবে। তাহলে সেই জায়গায় বৃষ্টিপাত কম হওয়ার ফলে সেই জায়গায় কি হয়, নদী পার্শ্বক্ষয় তেমন দেখা যায় না, ঠিক আছে, বা পার্শ্বক্ষয়ের অভাব হয়, ফলে নদীর যে গভীরতাটা সেটা নিম্নক্ষয়ে বেশি হয় এবং গভীরতাটা অনেকটাই বাড়ে এবং অত্যন্ত কি হয়, সংকীর্ণ এক উপত্যকার সৃষ্টি করে। এই শুষ্ক অঞ্চলে এটা আমরা মূলত দেখতে পারবো। দেখো এটার উদাহরণ, এই যে দেখতে পাচ্ছ ছবিটা, ক্যানিয়নের ছবিটা, এই যে এখানে রয়েছে ক্যানিয়নের ছবিটা, ঠিক আছে, এবং আমরা তার উদাহরণটাও আমরা যদি দেখি, আরেকটা এদিকে দেখো গ্র্যান্ড ক্যানিয়নের ছবি দেওয়া রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো আমরা এর উদাহরণটা সম্পর্কে একটু জেনে নেব। ঠিক আছে, উদাহরণ হচ্ছে দেখো কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর মধ্যে বিখ্যাত একটি ক্যানিয়ন। এটাও এমসিকিউ কোশ্চেনের মধ্যে আসে, ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং সংপো বা সাংপো, সংপোই বলতে পারো বা সাংপোও বলতে পারো, নদীর ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়নের উদাহরণ। গভীরতার দিক থেকে এই যে সাংপো নদী রয়েছে, এই সাংপো নদীর ক্যানিয়নটা সব থেকে বেশি গভীর, ঠিক আছে, তোমরা ছবি দেখে আন্দাজ করে নিতে পারবে। এবং পরবর্তীতে আমরা দেখব জলপ্রপাত। দেখো জলপ্রপাত সম্পর্কে, বা জলপ্রপাত আমরা অনেকেই দেখেছি, বিভিন্ন জলপ্রপাত, ঠিক আছে, জলপ্রপাত উচ্চ গতিতেই সৃষ্টি হচ্ছে। এটা কি করে সৃষ্টি হচ্ছে, দেখো যখন জল নদী প্রবাহিত হচ্ছে উচ্চ গতিতে, ঠিক আছে, যখন উপত্যকার ঢাল বা উচ্চ গতিতে নদী প্রবাহ পথে যখন হঠাৎ করে কি হতে পারে, ঢালের মধ্যে অধিক পরিমাণে পার্থক্য ঘটে, তখন জল প্রবল বেগে নিচের দিকে পড়ে। একে এক কথায় আমরা জলপ্রপাত বলতে পারি। যেমন এই জায়গায় দেখো একটু ব্যাখ্যা দেওয়া রয়েছে উৎপত্তি সম্পর্কে। নদীর প্রবাহপথে কঠিন এবং নরম শিলা উভয় উপস্থিত হতে পারে। সব জায়গায় যে শিলা কঠিন হবে বা নরম হবে তার কোনো গ্যারান্টি নেই। কোথাও কঠিন শিলা হতে পারে, তার নিচে নরম শিলা বা কোমল শিলাও উপস্থিত হতেই পারে। ফলে কঠিন শিলার মধ্যে কি হবে, ক্ষয়টা কম হবে অপেক্ষাকৃত, কিন্তু যখন গিয়ে হঠাৎ করে নরম শিলা পড়বে সেখানে কি হবে, প্রচুর পরিমাণে ক্ষয় হয়ে যাবে। ফলে সেই জায়গায় একটা কি হতে পারে, জলপ্রপাতের সৃষ্টি হতে পারে। তোমরা ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে আশা করি। ছবিটায় দেখো এই যে নদী, দেখো চুনা পাথর, তারপর শেল, বেলে পাথর, শেল এবং কাদা পাথর রয়েছে। হঠাৎ করে নদী প্রবাহ পথে এই ধরনের বিভিন্ন শিলার যখন উপস্থিতি লক্ষ্য করে, তখন এই যে দেখো এইখানে জলটা উপর থেকে পড়ছে, তাই তো, উপর থেকে জলটা পড়ছে, পড়ার পরে একদম সরাসরি নিচের দিকে চলে আসছে। ফলে এই জায়গায় যেহেতু কাদা পাথর রয়েছে, কাদা পাথর অপেক্ষাকৃত শেল বা তোমার চুনা পাথরের থেকে অনেকটাই কি হবে, নরম হবে। তো ফলে সেই জায়গায় ক্ষয়টা বেশি হচ্ছে এবং সেই জায়গায় যেহেতু অনেকটা ভূমির ঢাল পেয়েছে, উঁচু অংশ থেকে নিচু অংশে পতিত হচ্ছে জল, ফলে সেটাকে আমরা কি বলবো, জলপ্রপাত বলবো। উদাহরণ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কানাডার সীমানায় নায়াগ্রা রয়েছে, এর একটা উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি উদাহরণটা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী নেক্সট স্টেপে আমরা চলে যাচ্ছি। নেক্সট আমরা দেখব ভারতের যোগ একটা খুব বিখ্যাত জলপ্রপাতের উদাহরণ। পরবর্তীতে আমরা দেখব মন্থকূপ বা পটহোল, ঠিক আছে, মন্থকূপ বা পটহোল। দেখো পার্বত্য প্রবাহে নদীর স্রোতের সঙ্গে বাহিত বড় বড় প্রস্তরখণ্ড নদীগর্ভে আঘাত করে। নদীগর্ভে কোমল শিলাস্তর প্রচণ্ড যে সেই আঘাত সেটা সহ্য করতে পারে না, বা প্রস্তরখণ্ডের মাধ্যমে ক্ষয় হয়ে সে জায়গায় গর্তের সৃষ্টি হয়, ঠিক আছে। পরবর্তীকালে এই গর্তের মধ্যে জলচক্রের আকারে প্রস্তরখণ্ড ঘুরতে ঘুরতে ক্ষয় করে গর্তকে আরও বড় ও গভীর করে। এই গর্তগুলো মূলত তোমার যদি আমরা
আকারের কথা বলি, গোলাকার অর্ধগোলাকার হয়ে থাকে, আমরা নিচে ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এটার মধ্যে সেরকম কিছু আশা করি অসুবিধার নেই। দেখো এই জায়গায় ছবিতে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। এই যে ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রস্তরখণ্ডগুলো, এই প্রস্তরখণ্ডগুলো এখানে এসে কি হচ্ছে, ঘর্ষ প্রক্রিয়া সে জায়গায় একটা পাকের মতো সৃষ্টি হচ্ছে। যেহেতু সেই জায়গায় কোমল শিলা হওয়ার জন্য সেখানে কি হচ্ছে, তোমার ক্ষয় হচ্ছে। ক্ষয় হওয়ার ফলে পরবর্তী স্টেপে আমরা দেখতে পাবো হচ্ছে এটা, দেখতে পাচ্ছ সকলে, এটা সৃষ্টি হবে। আর এটাকেই আমরা পটহোল নামকরণ করা হয়েছে, পটহোল বা মন্থকূপ নামকরণ করা হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে উদাহরণ যদি আমরা দেখি, হিমালয়ে নদীসমূহের যেমন তিস্তা, ভাগীরথী, অলকনন্দা ইত্যাদি নদী গর্ভে এই ধরনের পটহোল আমরা দেখতে পারি। দেখবে যারা মনে করো পুকুরের মধ্যে দেখেছো তেলাপিয়া যে একটা মাছ হয়, সেই মাছও কী করে, সেই পুকুরের গর্ভে এরকম ছোট ছোট গর্তের মতো সৃষ্টি করে তারা বাসা বানায়, ঠিক আছে। তার পরবর্তী নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরায়। তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ শৃঙ্খলিত শৈলশিরার, ঠিক আছে। শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরাও বলা হয় একে, ঠিক আছে। তো আমরা এর বিষয়বস্তুতে চলে যাই। উচ্চ পার্বত্য অঞ্চলে নদী প্রবাহ পথে বা প্রবাহিত হওয়ার সময় কোনো যখন বাধা পায় তখন সেটা এড়িয়ে চলে। আমরা মানুষেরাও যখন কোনো বাধার সম্মুখীন হই বা যে কোনো প্রাণী, সেই বাধাটাকে আমরা সর্বপ্রথম কি এড়িয়ে চলার ভাবনাতেই থাকি, ঠিক আছে। এড়িয়ে যাওয়ার জন্য একে বেঁকে প্রবাহিত হয়। এই অবস্থায় নদী সংলগ্ন শৈলশিলাগুলিকে দূর থেকে মনে হয় উপত্যকা শৃঙ্খলিত হয়ে অবস্থান করছে, ঠিক আছে। কি মনে হয়, শৃঙ্খলিত হয়ে একের পর এক শৃঙ্খলিত হয়ে অবস্থান করছে। এই ভূমিরূপ শৃঙ্খলিত শৈলশিরা নামে পরিচিত। উদাহরণ হচ্ছে উচ্চ হিমালয়ের অধিকাংশ নদীতেই এই শৃঙ্খলিত শৈলশিরা দেখা যায়, ঠিক আছে। আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে আমরা নেক্সট একটার পর একটা করে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব জিওগ্রাফির। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানিও। আর যদি পরবর্তীতে সম্ভব হয় আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই জায়গায় আমি সমস্ত নোট প্রোভাইড করে দেব। ওকে, থ্যাংক ইউ।